জাপানিজ ভাষা অনেকের কাছেই এটা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষাগুলোর একটা। অফিসিয়াল হিসাব অনুযায়ী এটা ক্যাটাগরি 5 মানে ডিফিকাল্টি এর সর্বোচ্চ লেভেলে থাকা একটি ভাষা। যেই লিস্টে জাপানিজের সাথে আছে চাইনিজ আর আরবির মতো কঠিন ভাষা। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই হিসাবটা করা হয়েছে ইংলিশ স্পিকারদের জন্য, মানে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা যারা নেটিভ ইংলিশ স্পিকার। আমাদের জন্য মানে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য এই ডিফিকাল্টি আসলে ঠিক কতটা সেটার কোনো ক্লিয়ার ডেটা নেই। আর মজার ব্যাপার হচ্ছে বাংলা নিজেই একটা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ যেটা প্রায় ক্যাটাগরি 4 এর মধ্যে পড়ে। তাই আপনি প্রশ্ন করতে পারেন জাপানিজ কি সত্যিই আমাদের জন্য এতটা কঠিন, নাকি আমরা ভুলভাবে শিখতে চেষ্টা করি বলেই এটা কঠিন মনে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো জাপানিজ শেখার সবচেয়ে ইফেক্টিভ কিছু মেথড যেগুলো ফলো করলে আপনার লার্নিং স্পিড কয়েক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু মেথডে যাওয়ার আগে একটা জিনিস বোঝা জরুরি। এই পুরো প্রসেসের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হলো আন্ডারস্ট্যান্ডিং ইওর হোয়াই। আপনি কেন জাপানি শিখতে চান এই প্রশ্নটার ক্লিয়ার কাট উত্তর আপনার জানা থাকতে হবে। তা না হলে মোটিভেশন খুব দ্রুতই হারিয়ে যাবে। কিন্তু যদি আপনার হোয়াই স্ট্রং হয় তখন শেখাটা আর কঠিন মনে হবে না, বরং সেটা একটা পারপোজ হয়ে যাবে। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন কেন আপনি জাপানি শিখতে চান, হয়তো আপনার হোয়াই আগে থেকেই ক্লিয়ার, কিন্তু তারপরেও আমি চাই আপনি আরো ভালোভাবে জাপানি শেখার সুবিধা জানেন। কারণ আপনি যত বেশি এর উপকারিতা বুঝবেন আপনার হোয়াই তত বেশি স্ট্রং হবে আর আপনার শেখার গতি তত দ্রুত হবে। এখন আসি প্র্যাকটিক্যাল লার্নিং প্রসেসে। জাপানিজ রাইটিং সিস্টেম একটু কমপ্লেক্স। এতে মোট 3টি রাইটিং সিস্টেম আছে: হিরাগানা, কাতাকানা আর কানজি। হিরাগানা বোঝার আগে জাপানিজ রাইটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ বোঝা জরুরি, সেটি হলো মোরা। মোরা আসলে জাপানিজ ভাষার একটা রিদম ইউনিট। সহজভাবে বললে আপনি যখন কোনো শব্দ উচ্চারণ করেন সেটাকে ছোট ছোট সমান অংশে ভাগ করা যায়, আর সেই প্রতিটি অংশই হলো এক একটা মোরা। আরও সহজভাবে বললে মোরা হলো কথা বলার সময়ের সবচেয়ে ছোট টাইমিং ইউনিট, যেটাকে সহজভাবে বোঝার জন্য বাংলায় শব্দাংশ আর ইংরেজিতে সিলেবেলের সাথে তুলনা করা যেতে পারে। কিন্তু আসলে মোরা আর শব্দাংশ এক জিনিস না, কারণ শব্দাংশ সাধারণত এক বা একাধিক বর্ণ মিলিয়ে তৈরি হয় এবং কোনো কোনো শব্দে বেশি সময় জোর বা টান দিয়ে উচ্চারণ করা হয়। কিন্তু জাপানিজে প্রতিটা সাউন্ড প্রায় সমান সময় ও টান নিয়ে উচ্চারিত হয়, আর সেই প্রতিটা সাউন্ড ইউনিটই হলো এক একটা মোরা। সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে শব্দাংশের মতো ভাবতে পারি, যদিও পুরোপুরি এক না। একটা উদাহরণ দেই। বাংলায় বাবা শব্দটিকে যদি এর সবচেয়ে ছোট শব্দ বা অংশে ভাগ করি তাহলে পাবো বা বা। জাপানিজ ভাষায় একই শব্দ উচ্চারণ করতে দুটি মোরা ব্যবহার করে লিখব বা বা। এখন শব্দাংশ আর মোরার মধ্যে পার্থক্য বোঝার জন্য আরেকটা উদাহরণ দেখি। ধরুন শব্দ স্কুল, আমরা এটাকে বাংলা পাই স্কুল। এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রথম অংশে বেশি টান বা জোর আছে আর পরের অংশটা ছোট, মানে এখানে দুইটা অংশ সমান না। তাই জাপানিজে একই রকম উচ্চারণ সম্ভব না, কারণ জাপানিজে প্রতিটা মোরা প্রায় একই সময় ও একই টানে উচ্চারিত হয়। স্কুলের কাছাকাছি জাপানিজ উচ্চারণ হবে স কু র। এখানে দেখুন প্রতিটা অংশ সমানভাবে উচ্চারিত হচ্ছে। আশা করি এখন মোরাকেই তা বুঝতে পেরেছেন। বাংলা ভাষায় আমরা শব্দ উচ্চারণ করি বর্ণগুলো বা শব্দাংশগুলো একসাথে যুক্ত করি, কিন্তু জাপানিজ ভাষায় প্রতিটা শব্দ উচ্চারণ করা হয় মোরা বাই মোরা, সমানভাবে ভাগ করে। এই মোরা বা সাউন্ড ইউনিট লেখার প্রথম স্ক্রিপ্টের নাম হলো হিরাগানা। হিরাগানায় মৌলিক মোরা বা বর্ণমালা আছে মোট 46টি। এখানেই শেষ না, দেখতে অদ্ভুত এই 46টি বর্ণকে আরও একটু কঠিন করার জন্য আছে হাকুতেন ও হান্দাকুতেন, যেখানে কিছু বর্ণের উচ্চারণ বিশেষ দুটি চিহ্নের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। বর্ণমালাগুলোকে আরও একটু জটিল করে তোলে ইয়ন, যার মাধ্যমে কিছু বর্ণের উচ্চারণ আরও পরিবর্তিত হয়। তবে চিন্তার কিছু নেই, আপনি যদি মৌলিক 46টি বর্ণ শিখে ফেলেন তাহলে বাকিগুলো খুব সহজ হয়ে যাবে যদি আপনি হাকুতেন ও হান্দাকুতেনকে বাংলা ভাষার কারচিহ্নের মতো আর ইয়নকে যুক্ত বর্ণের মতো করে বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় রাইটিং স্ক্রিপ্টটি হলো কাতাকানা। এতেও রয়েছে মোট 46টি মৌলিক বর্ণ এবং হাকুতেন, হান্দাকুতেন ও ইয়ন। সবচেয়ে মজার ব্যাপার হলো গঠনগতভাবে হিরাগানা ও কাতাকানার মধ্যে কোনো মিল না থাকলেও এদের দুটির উচ্চারণই সেম, যাকে ফোনেটিক স্ক্রিপ্টস বলা হয়। ইংরেজির বড় হাতের এ এবং ছোট হাতের এ বর্ণের মতো, দুটোই দেখতে আলাদা কিন্তু উচ্চারণ একই। প্রতিটা বিগিনার জাপানিজ লার্নারের মনে সবচেয়ে বেশি ভয় তৈরি করে জাপানিজের তৃতীয় রাইটিং স্ক্রিপ্ট
কাঞ্জি, এবং বিষয়টা একদমই স্বাভাবিক, কারণ এই রাইটিং স্ক্রিপ্টে রয়েছে কয়েক হাজার ক্যারেক্টার। কাঞ্জি হলো চাইনিজ রাইটিং সিস্টেম থেকে আসা এক ধরনের প্রতীক বা সিম্বল, যাকে আইডিওগ্রাফ বলা হয়। সহজভাবে বললে প্রতিটা কাঞ্জি কোনো না কোনো আইডিয়া বা অর্থ প্রকাশ করে। এই কারণেই এগুলোকে লোগোগ্রাফিক ক্যারেক্টারও বলা হয়। কাঞ্জিকে ভয় পাওয়ার প্রধান কারণ হলো এর বিশাল সংখ্যক ক্যারেক্টার, এবং এগুলো শিখতে অনেক সময় ও নিয়মিত প্র্যাকটিস প্রয়োজন হয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঞ্জি শিখে ফেললে আপনার রিডিং এবং রাইটিং স্পিড অনেক গুণ বেড়ে যাবে, এবং আপনি জাপানিজ ভাষা অনেক দ্রুত বুঝতে পারবেন। জাপানিজ শেখার ফাউন্ডেশন তৈরি করতে হলে প্রথমেই আপনাকে শিখতে হবে হিরাগানা আর কাতাকানা। যখন আপনি কিছুটা কমফোর্টেবল হয়ে যাবেন, তখন ধীরে ধীরে কাঞ্জি শুরু করতে পারবেন। আরেকটা ভালো খবর হলো, বেসিক কনভারসেশন বা কথা বোঝার জন্য শুরুর দিকে কাঞ্জি তেমন প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হলো, হিরাগানা আর কাতাকানা এদের মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে ব্যবহারে। হিরাগানা ব্যবহার করা হয় নেটিভ জাপানিজ শব্দ লেখার জন্য, আর কাতাকানা ব্যবহার করা হয় বিদেশি শব্দ লেখার জন্য, যেগুলো জাপানিজ ভাষায় এসেছে। আপনি চাইলে এই দুইটা একসাথেই শিখতে পারবেন, এতে আপনার শেখার গতি আরও বাড়বে। প্র্যাকটিস করার জন্য অনলাইন থেকে হিরাগানা আর কাতাকানার চার্ট ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে চান, তাহলে প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, যেমন সিম্পল কানা, কানা.pro, আঙ্কিডেক, রাইট ইট জাপানিজ। এই ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবেন। মনে রাখবেন, এই ধাপটাই আপনার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যত স্ট্রং হবে, আপনার জাপানিজ শেখা তত সহজ হয়ে যাবে। যদি আপনার কাছে হিরাগানা আর কাতাকানা বর্ণমালা মনে রাখা একটু কঠিন মনে হয়, তাহলে আপনি নেমোনিক চার্ট ব্যবহার করতে পারেন। এই চার্টগুলোতে বর্ণমালাগুলো মনে রাখার জন্য কিছু ভিজুয়াল সিম্বল বা গল্পের মতো প্যাটার্ন ব্যবহার করা হয়, যা শেখাকে অনেক সহজ করে দেয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই নেমোনিক চার্টগুলো মূলত ইংলিশ স্পিকারদের জন্য তৈরি করা। তাই কিছু এক্সাম্পল হয়তো আপনার কাছে পুরোপুরি রিলেটেবল নাও লাগতে পারে, কিন্তু তারপরও শুরুর দিকে এগুলো আপনাকে দ্রুত মনে রাখতে অনেক সাহায্য করতে পারে। এরপর যে জিনিসটার উপর আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বেশি সময় দিতে হবে, সেটা হলো প্রোনাউন্সিয়েশন। কারণ আপনি যত ভালোভাবে বর্ণমালাগুলো উচ্চারণ করতে পারবেন, তত দ্রুত আপনি ভাষাটা বুঝতে এবং বলতে পারবেন। শুরুর দিকে অনেকেই রোমাজি দেখে প্রোনাউন্সিয়েশন শেখার চেষ্টা করে। এটা একদম ভুল না, কিন্তু এটা খুব বেশি দিন ধরে ব্যবহার করা ঠিক না, কারণ রোমাজি আসল প্রোনাউন্সিয়েশন পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারে না। তাই যত দ্রুত সম্ভব আপনাকে আসল জাপানিজ প্রোনাউন্সিয়েশনের সাথে অভ্যস্ত হতে হবে, শুনতে হবে, অনুকরণ করতে হবে, আর বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ জাপানিজ বর্ণমালার প্রোনাউন্সিয়েশন একটু ইউনিক। ছোট ছোট পার্থক্য আপনার কথার অর্থ সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই শুরু থেকেই সঠিক প্রোনাউন্সিয়েশন আয়ত্ত করা খুবই জরুরি। মনে রাখবেন, ভুলভাবে শিখে পরে ঠিক করার চেয়ে শুরু থেকেই সঠিকভাবে শেখা অনেক সহজ। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল অংশে, ভোকাবুলারি। এটাই সেই জায়গা যেখানে আপনার আসল প্রোগ্রেস শুরু হবে। স্ট্র্যাটেজিক্যালি বলা হয়, যে কোনো ভাষার প্রায় 90 থেকে 95% দৈনন্দিন কথাবার্তা মাত্র 3000 শব্দের মধ্যেই সীমাবদ্ধ। মানে আপনি যদি এই 3000টা শব্দ আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি বেশিরভাগ কথাই বুঝতে শুরু করবেন। এখানে একটা কমন মিস্টেক আছে। অনেকেই ভোকাবুলারি শেখার সাথে সাথে অতিরিক্ত গ্রামার নিয়ে চিন্তা শুরু করে, কিন্তু শুরুর দিকে এটা একদম প্রয়োজন নেই। কারণ শব্দ জানলে আপনি পরে খুব সহজেই গ্রামার অ্যাপ্লাই করতে পারবেন। একটু ভাবুন, আপনি যখন ছোট ছিলেন তখন কি গ্রামার জেনে কথা বলা শুরু করেছিলেন? না, আপনি প্রথমে শব্দ শিখেছেন, তারপর ধীরে ধীরে বাক্য বানাতে শিখেছেন। সেই সাথে ভোকাবুলারি শেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি কিভাবে শব্দ মনে রাখছেন। অনেকেই জাপানি শব্দকে বাংলায় ট্রান্সলেট করে মুখস্থ করে, কিন্তু এটা খুব ইফেক্টিভ না। এর পরিবর্তে আপনি যদি সেই শব্দটার সাথে একটা ইমেজ বা ভিজুয়াল কানেক্ট করেন, তাহলে সেটা অনেক বেশি দিন মনে থাকবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে আর মাথায় ট্রান্সলেট করে কথা বলতে হবে না। আরেকটা বেস্ট প্র্যাকটিস হলো শুধু শব্দ দেখা না, শোনা এবং নিজে নিজে উচ্চারণ করা। আরো ভালো হবে যদি আপনি সেই শব্দ দিয়ে একটা ছোট বাক্য তৈরি করেন এবং সেটাকে শোনেন ও উচ্চারণ করেন। এইভাবে আপনি একসাথে লিসেনিং, স্পিকিং আর ভোকাবুলারি এই তিনটাই ইমপ্রুভ করতে পারবেন। মনে রাখবেন, ভোকাবুলারি হলো ভাষার বিল্ডিং ব্লক। এটা যত স্ট্রং হবে, আপনার পুরো ল্যাঙ্গুয়েজ জার্নি তত সহজ হয়ে যাবে। এখন পর্যন্ত আপনি বেসিক্স শিখলেন, কিন্তু রিয়েল ইমপ্রুভমেন্ট শুরু হবে এখান থেকে। এর পরের ধাপটি হলো ইমার্শন। এটাই সেই মেথড যেটা আপনার লার্নিং স্পিড কয়েক গুণ বাড়িয়ে দিবে।
ইমার্শন মানে হলো আপনার আশেপাশের পরিবেশকে জাপানি পরিবেশে পরিণত করা। মানে আপনি শুধু বই থেকে শিখছেন না, আপনি বাসাটার মধ্যেই বসবাস করছেন। সবচেয়ে ভালো বিষয় হলো আপনি ভোকাবুলারি শেখা শুরু করার সাথে সাথে ইমার্শন শুরু করতে পারেন। আপনাকে পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। ধরুন আপনি কোনো কাজ করছেন আর ব্যাকগ্রাউন্ডে কিছু শুনতে চান, তাহলে আপনি জাপানি গান চালাতে পারেন। আপনি যদি মুভি, ড্রামা বা এনিমে দেখতে চান, তাহলে জাপানি ভাষাতেই দেখুন। সময় পেলে জাপানি পডকাস্ট শুনুন। এমনকি আপনার যদি কিছু লিখতে ইচ্ছা করে, তাহলে জাপানি যে লেখার চেষ্টা করুন। প্রথমে হয়তো আপনি খুব বেশি কিছু বুঝতে পারবেন না, এটা একদম স্বাভাবিক। কিন্তু আপনার ব্রেন ধীরে ধীরে এই ল্যাঙ্গুয়েজের সাথে অভ্যস্ত হতে শুরু করবে। শব্দগুলো ফ্যামিলিয়ার লাগবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, আর এক সময় আপনি না বুঝেই অনেক কিছু বুঝতে শুরু করবেন। এই মেথডটাই আসলে ল্যাঙ্গুয়েজ লার্নিংকে ন্যাচারাল করে তোলে, ঠিক যেভাবে আমরা ছোটবেলায় নিজের মাতৃভাষা শিখেছিলাম। এরপর আপনি চাইলে আপনার লার্নিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারেন শ্যাডোয়িং এর মাধ্যমে। শ্যাডোয়িং আসলে খুবই সিম্পল একটা মেথড। আপনি ইমার্শনের সময় যা কিছু শুনছেন সেগুলো শুধু বোঝার চেষ্টা করলেই হবে না, আপনাকে সেটার সাথে সাথে বলার চেষ্টাও করতে হবে। মানে অডিও চলছে আর আপনি সেই কথাগুলো ইমিটেট করে বলার চেষ্টা করছেন। এই মেথডটা খুবই পাওয়ারফুল, কারণ এতে আপনি একসাথে 3টা স্কিল প্র্যাকটিস করছেন: শোনা, বলা আর প্রোনাউন্সিয়েশন। প্রথমে হয়তো আপনি পুরো সেন্টেন্স ধরতে পারবেন না, তাতে কোনো সমস্যা নেই। ছোট ছোট অংশ ধরে প্র্যাকটিস করুন, পজ দিন, শুনুন, তারপর রিপিট করুন। ধীরে ধীরে আপনার ফ্লুয়েন্সি আর কনফিডেন্স দুটোই বেড়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। শুরুর দিকে ভুল হবেই, কিন্তু সেই ভুল থেকেই আপনি ইমপ্রুভ করবেন। মনে রাখবেন, শ্যাডোয়িং হলো সেই ব্রিজ যেটা আপনাকে শুধু বোঝা থেকে আসলেই বলতে পারার দিকে নিয়ে যায়। এই ধাপগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন, তাহলে আপনি অনেক দ্রুত জাপানি শেখায় প্রোগ্রেস করতে পারবেন। কানজি আর গ্রামার নিয়ে আমি ইচ্ছে করে এখন বিস্তারিত বলিনি, আর এই মুহূর্তে আপনারও এগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন তৈরি করা। শুধু মনে রাখবেন, শব্দ শেখার সময় ছবি ব্যবহার করা, জাপানিজ ভাষা শোনা আর নিজে বলার চেষ্টা করা, এই 3টার কোনো বিকল্প নেই। আজকের মতো এখানেই শেষ। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনার জাপানিজ শেখার যাত্রায় অনেক শুভকামনা।